হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার হাসানাত। আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলির মধ্যে আছে কার্ডিয়াক আউটপুট, স্ট্রোক ভলিউম, এন্ড ডায়াস্টলিক ভলিউম, এন্ড সিস্টোলিক ভলিউম, প্রিলোড, আফটারলোড এন্ড দেয়ার ইন্টার রিলেশনশিপ। তো শুরুতে আমি কার্ডিয়াক আউটপুট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, so output cardiac output বা heart এর যে আউটপুট সিস্টেম ইট ইজ রিলেটেড টু ভেন্ট্রিকুলার পাম্প। ওকে, আর যেটা ইনপুট সিস্টেম আছে যেটা রিসিভিং চেম্বার রিলেটেড টু অ্যাট্রিয়াম বা সেটাকে আমরা বলি ভেনাস রিটার্ন। সো আজকে আমি ভেনাস রিটার্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি মেইনলি আউটপুট সিস্টেম বা কার্ডিয়াক আউটপুট দ্যাট ইজ রিলেটেড টু ভেন্ট্রিকুলার পাম্প এটা নিয়ে আলোচনা করব। সো এখানে যদি খেয়াল করেন যে রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড ইজেক্ট হয়ে কোথায় যাবে? পালমোনারি সার্কুলেশনে যাবে। ওকে, আবার একইভাবে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড ইজেক্ট হয়ে সিস্টেমে যাবে, সিস্টেমিক সার্কুলেশন বা এওয়ার্টাতে যাচ্ছে, তাই না? আচ্ছা, এখন ধরেন এই ভেন্ট্রিকল কন্টিনিউয়াসলি পাম্প করতেছে, সিস্টোলিক কন্ট্রাকশনে যাচ্ছে অর্থাৎ সিস্টোল, দেন ফলোড বাই ডায়াস্টোলিক রিল্যাক্সেশন, সিস্টোল ডায়াস্টোল, এবং দেখা যাচ্ছে প্রতি মিনিটে পাম্প করে করে 5 লিটার ব্লাড রাইট ভেন্ট্রিকল থেকে লাংয়ে যাবে অথবা পালমোনারি সার্কুলেশনে যাবে। ওকে, যেটাকে আমরা বলবো রাইট ভেন্ট্রিকুলার আউটপুট। একইভাবে লেফট ভেন্ট্রিকল থেকে প্রতি মিনিটে 5 লিটার ব্লাড সিস্টেমে যাবে অথবা এওয়ার্টাতে যাবে, যেটাকে আমরা বলবো লেফট ভেন্ট্রিকুলার আউটপুট। অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার আউটপুটও 5 লিটার, লেফট ভেন্ট্রিকুলার আউটপুটও 5 লিটার, মানে বোথ দা ভেন্ট্রিকুলার আউটপুট সেম, দ্যাট ইজ 5 লিটার। এখন এই দুইটা আউটপুট সেম কেন? সেম হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। একটু পরে আমি ব্যাপারটা ব্যাখ্যা করব। তাহলে এখন মোটামুটি আমরা কার্ডিয়াক আউটপুট মানে বলতে যেটা বুঝি সেটা যদি এখন আমরা যদি ডিফাইন করি, আমরা বলতে পারি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার মিনিট। এন্ড ইচ ভেন্ট্রিকল বলতে সেটা রাইট ভেন্ট্রিকলও হইতে পারে, সেটা লেফট ভেন্ট্রিকলও হইতে পারে, দুইটাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলবো। হ্যাঁ, এবং দুইটাই কিন্তু সমান, যেটা 5 লিটার। ওকে, এখন কার্ডিয়াক আউটপুটের যে ক্যালকুলেশন, যে ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতে পারি, খেয়াল করেন যে আমরা বলছি 1 মিনিটে রাইট ভেন্ট্রিকল থেকে কি পরিমাণ ব্লাড ইজেক্ট হবে বা লেফট ভেন্ট্রিকল থেকে কি পরিমাণ ব্লাড ইজেক্ট হয়ে সিস্টেমে যাবে 1 মিনিটে। তাহলে আমাদেরকে জানতে হবে যে 1 মিনিটে হার্ট কতগুলো এই ভেন্ট্রিকল কতটা বিট করতেছে বা কতটা স্ট্রোক প্রডিউস করতেছে বা কতটা সিস্টোলিক কন্ট্রাকশন, তাই না? সেটা যদি আমরা জানি এবং একটা বিটে বা একটা স্ট্রোকে কতটুকু ব্লাড ইজেক্ট হবে, তাহলে আমরা ইজিলি 1 মিনিটে টোটাল কতটা ব্লাড ইজেকশন হবে সেটা আমরা বের করতে পারবো। তো সাধারণত একটা সিঙ্গেল ইজেকশনে বা সিঙ্গেল বিট বা পার স্ট্রোক বা একটা সিস্টোলিক কন্ট্রাকশনে দেখা যাচ্ছে ভেন্ট্রিকল থেকে 70 থেকে 90 ml ব্লাড ইজেক্ট হয়, এটাকে আমরা বলবো স্ট্রোক ভলিউম। তাহলে এখন আমরা জানি 1 মিনিটে হার্ট 60 থেকে 100টা বিট প্রডিউস করে বা স্ট্রোক প্রডিউস করতে পারে, তাহলে সেটা আছে হার্ট রেট। তাহলে স্ট্রোক ভলিউমকে যদি হার্ট রেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করি, তাহলে আলটিমেট 1 মিনিটে কতটা ব্লাড ইজেকশন হচ্ছে, সেটা রাইট ভেন্ট্রিকল হোক বা লেফট ভেন্ট্রিকল হোক, সেটা আমরা পেয়ে যাব। এজন্য কার্ডিয়াক আউটপুটের এই ইকুয়েশনটা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে ধরা হয় যে কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট, তাই না? আমরা যদি একটা সিঙ্গেল বিটের কতটুকু ব্লাড ইজেকশন হচ্ছে সেটাকে হার্ট রেট দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা 1 মিনিটে টোটাল ব্লাড আউটপুট কতটুকু আউটপুট হচ্ছে সেটা পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা কার্ডিয়াক আউটপুট বলছি। সো নরমাল ভ্যালু অফ কার্ডিয়াক আউটপুট এট রেস্টিং কন্ডিশন, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে 5 to 6 লিটার পার মিনিট। এটা অ্যাপ্রক্সিমেট একটা হিসাব আছে আপনার বডি ওয়েটের 8%। ওকে, এবং এটা আমি অলরেডি বলে ফেলেছি যে লেফট ভেন্ট্রিকুলার আউটপুট এবং রাইট ভেন্ট্রিকুলার আউটপুট দুইটা সমান, সেটা কত? 5 লিটার। ওকে, সো রাইট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে প্রতি মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করে লাঙে পাঠানো। সেটা যদি না করতে পারে, সেটা যদি 4 লিটার হয়ে যায়, 3 লিটার হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বলবো রাইট ভেন্ট্রিকুলার ফেইলিওর। আবার লেফট ভেন্ট্রিকলের কাজ হচ্ছে প্রতি মিনিটে 5 লিটার ব্লাড পাম্প করে সিস্টেমে পাঠানো বা এওয়ার্টাতে পাঠানো, সেটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার আউটপুট। এটা যদি না করতে পারে তাহলে আমরা কি বলবো?
তাহলে লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর বলবো, তাই না? তার মানে কার্ডিয়াক আউটপুট যদি অ্যাডিকুয়েট এই যে 5 লিটার আউটপুট যদি প্রডিউস না করতে পারে, তাহলে কিন্তু আসলে তাহলে আমরা বলবো হার্ট ইজ অ্যাপ্রোচিং টু ফেইল বা ফেইলিং হার্ট। ওকে, এখন খেয়াল করেন ইয়ং হেলদি মেন যদি আমরা এভারেজ বলি, আগে আমরা রেঞ্জে বলছিলাম যে নরমাল কার্ডিয়াক আউটপুট 5 to 6 লিটার পার মিনিট। যদি ইয়ং হেলদি মেনের রেস্টিং কার্ডিয়াক আউটপুট এভারেজ 5.6 লিটার পার মিনিট, এটা হচ্ছে এভারেজ ভ্যালু এভাবে বলতে পারেন, তবে রেঞ্জে বলাটাই ভালো। আর উইমেনের ক্ষেত্রে এটা একটু লেস থাকে, 10% এর মতো লেস থাকে, এই জন্য উইমেনের ক্ষেত্রে দেখেন যে এটা 4.9 লিটার পার মিনিট। হ্যাঁ, এটা আমরা পরে বলবো সেক্স ভ্যারিয়েশনটা কেন হচ্ছে, আমি এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন এখানে আরেকটা যে জিনিসটা বিষয় আমি বলতে চাই যে এই বোথ ভেন্ট্রিকুলার আউটপুট কিভাবে এটা ইকুয়াল আউটপুটটা মেনটেন হচ্ছে, কারণটা কি আমি অলরেডি বলছি, কারণ হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল। এখন দেখা যাক এখানে ফ্রাঙ্ক স্টার্লিং ল এর ভূমিকাটা কি, কিভাবে সে বোথ ভেন্ট্রিকুলার আউটপুটটাকে ইকুয়ালাইজ করতেছে। খেয়াল করেন, কোনো কারণে রাইট ভেন্ট্রিকুলার আউটপুট যদি লেফট ভেন্ট্রিকুলার আউটপুটের চেয়ে বেশি হয়ে যায়, বা অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে কোনো কারণে যদি লেফট ভেন্ট্রিকুলার আউটপুটটা কম থাকে রাইট ভেন্ট্রিকুলার আউটপুটের চেয়ে, তাহলে আলটিমেটলি কি হবে খেয়াল করেন, লেফট ভেন্ট্রিকুলার ব্লাডটা কিন্তু অ্যাকুমুলেশন হবে। যদি লেফট ভেন্ট্রিকুলার ব্লাড অ্যাকুমুলেশন হয়, তাহলে দেখেন লেফট ভেন্ট্রিকুলার যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম সেটা বেড়ে যাবে। বেড়ে গেলে এন্ড ডায়াস্টোলিক যে লেংথ, বা আমরা বলি কন্ট্রাকশনের আগে যে ইনিশিয়াল লেংথ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার, সেটা কি হবে, ইনক্রিজ করবে। আর লেংথ যত বেশি, ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি, স্ট্রোক ভলিউম তত বেশি হবে, আউটপুট তত বেশি হবে। তাহলে পরবর্তী দেখা যাচ্ছে যে এই যে ব্লাড অ্যাকুমুলেশন হলো, এরপরে দেখা যাচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়ার কারণে কার্ডিয়াক মাসেল ফাইবারের লেংথ বাড়ার কারণে পরবর্তী কন্ট্রাকশনটা কি হবে, ফোর্স হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হবে এবং স্ট্রোক ভলিউম কিন্তু আউটপুটটা বাড়াই দেবে, এবং আলটিমেটলি এই যে কমে গেছিল সেটা আবার সেই রাইট ভেন্ট্রিকুলার আউটপুটের সমান করে ফেলবে। কারণ এই যে অতিরিক্ত ব্লাডটা অ্যাকুমুলেশন হয়েছিল সেটাকে সে ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, আউটপুটটাকে বাড়ায়, আলটিমেটলি আবার রাইট ভেন্ট্রিকুলারের সাথে কি করে ফেলবে, ইকুয়াল করে ফেলবে। এই জন্য ফ্রাঙ্ক স্টার্লিং ল যখন ইম্পর্টেন্স স্যারেরা জিজ্ঞাসা করে, এক্সামিনার জিজ্ঞাসা করে, তখন কিন্তু একটা ইম্পর্টেন্স আমরা এটা খুব সহজেই বলতে পারি যে ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ইকুয়াল আউটপুট অফ বোথ ভেন্ট্রিকল, তাই না? ওকে, এখন আমরা চলে যাই স্ট্রোক ভলিউম। আমরা কিন্তু স্ট্রোক ভলিউম সম্পর্কে অলরেডি আইডিয়া পেয়ে গেছি, তবে স্ট্রোক ভলিউম আলোচনার আগে আমি বেশ কয়েকটা কনসেপ্ট এখানেই আমরা ক্লিয়ার করে নিতে চাই। ধরেন ভেন্ট্রিকল যখন ডায়াস্টোলে, অর্থাৎ ভেন্ট্রিকলটা যখন রিল্যাক্স করতেছে, এবং রিল্যাক্স করতে করতে একটা যখন এট দ্য এন্ড অফ দ্য রিল্যাক্সেশন, তো আমরা বলতে পারি এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল, মানে এন্ড, এর পরবর্তী ইভেন্টই হচ্ছে সিস্টোল। জাস্ট বিফোর সিস্টোল নাও ভেন্ট্রিকল এটা ম্যাক্সিমালি কি রিল্যাক্স স্টেটে আছে, বা এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোলে আসে। এই সময় কিন্তু ভেন্ট্রিকলের ভিতরে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড অ্যাকুমুলেশন হবে। ধরা যাক এটা 110 ml। তাইলে এই স্টেটটাকে কি বলতেছি, এন্ড ডায়াস্টোল, যখন ভেন্ট্রিকলটা ম্যাক্সিমাম ডাইলেটেড বা এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোলে আছে, এবং সেই সময়ে এই যে পরিমাণ ব্লাডটা ভেন্ট্রিকলে জমা আছে, বা যে পরিমাণ ব্লাডটা ভেন্ট্রিকলের ভিতরে অ্যাকুমুলেশন হয়েছে, এই ভলিউমটাকে আমরা বলি এন্ড ডায়াস্টলিক ভলিউম। ওকে, আমরা পরবর্তীতে ডেফিনিশন পড়বো, আমরা আগে বুঝে নিই। আচ্ছা, এখন ধরেন ডায়াস্টলের পরবর্তী ইভেন্টটা কি, কন্ট্রাকশন। দেখেন এখন ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন প্রডিউস করলো, সিস্টোলিক কন্ট্রাকশন, এবং হোল দ্য পিরিয়ড অফ সিস্টোল কত 0.3 সেকেন্ড। ডিউরিং সিস্টোল সে কি করলো, এই সিস্টোলিক কন্ট্রাকশনের মাধ্যমে এই 110 ml ব্লাড ছিল সেখান থেকে 70 ml ব্লাড বের করে দিল। তাহলে একটা সিঙ্গেল কন্ট্রাকশনে বা একটা স্ট্রোকে কতটুকু ব্লাড ইজেক্ট হলো, 70 ml। তাহলে এই 70 ml এটাকে আমরা বলবো স্ট্রোক ভলিউম। হ্যাঁ, তাহলে এখন কি বলতে পারি যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম ছিল 110, সেখান থেকে বের হয়ে গেল 70 ml, তাহলে এট দ্য এন্ড অফ দ্য সিস্টোল কতটুকু ব্লাড ভেন্ট্রিকলের ভিতরে থেকে যাচ্ছে, সেটা কিন্তু আমরা মাইনাস করলেই দেখেন ইডিবি থেকে স্ট্রোক ভলিউম যদি মাইনাস করি, সেটা আমরা পেয়ে যাব, দেখেন 110 থেকে 70 মাইনাস করলে 40 ml, 40 ml। তার মানে সিস্টোল এট দ্য এন্ড অফ দ্য সিস্টোল ইজ ওভার। হ্যাঁ, তারপরেও দেখা যাচ্ছে কিছু পরিমাণ ব্লাড এই ভেন্ট্রিকলের ভিতরে থেকে যাচ্ছে,
সেই অ্যামাউন্টটাকে আমরা বলবো এন্ড সিস্টোলিক ভলিউম। ওকে, আচ্ছা তাহলে দেখেন আবার আমি যদি বলি যে স্ট্রোক ভলিউম এখান থেকে কিভাবে ক্যালকুলেশন করা যায়, আপনি খেয়াল করেন যদি এন্ড ডায়াস্টোলিক ভলিউম 110 সেখান থেকে এন্ড সিস্টোলিক ভলিউমটা মাইনাস করেন 110 মাইনাস 40, তাহলে আপনি এই কতটুকু ব্লাড ইজেক্ট হয়েছে সেটা পেয়ে যাচ্ছেন, তাই না? তাহলে স্ট্রোক ভলিউমের সূত্রটা হচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম। ওকে, তাহলে আমরা যদি ডেফিনেশনটা এখন দেখে নেই যে অ্যামাউন্ট অফ ব্লাড ইজেক্টেড বাই ইজ ভেন্ট্রিকল পার স্ট্রোক অর পার বিট, নট মিনিট। এখানে যদি আপনি মিনিট ইউজ করেন তাহলে কিন্তু ডেফিনেশনটা হয়ে যাবে কার্ডিয়াক আউটপুট, হ্যাঁ? আর যখনই এখানে বিট দিবেন বা স্ট্রোক বলবেন যে পার স্ট্রোক, তখন সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। কথা বোঝাতে পারলাম কিনা? আচ্ছা, এখন নরমাল স্ট্রোক ভলিউম বলা হচ্ছে 70 থেকে 90 ml, এটা রেস্টিং কন্ডিশনে এটা স্ট্রোক ভলিউম 70 টু 90 ml। আচ্ছা, এই স্লাইড থেকে আমরা আরো কিছু রিলেশনশিপ একটু বুঝে নেই। এখন আমি যদি বলি স্ট্রোক ভলিউমের সাথে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের রিলেশন কি, স্ট্রোক ভলিউমের সাথে এন্ড সিস্টোলিক ভলিউমের রিলেশন কি, আমার মনে হয় বুঝতে পারবেন। দেখেন যদি কোনো কারণে এন্ড ডায়াস্টোলিক ভলিউম এখানে 110 দেখানো আছে, কোনো কারণে এটা বেড়ে গেল, ধরেন 150 ml হয়ে গেল, 140 ml হলো, তাহলে আলটিমেটলি কি হবে? এই যে এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল এখানে যদি বেশি পরিমাণ ব্লাড অ্যাকুমুলেশন হয় তাহলে ইট উইল প্রডিউস মোর স্ট্রেচ অন দ্য ভেন্ট্রিকুলার ওয়াল। তাহলে স্ট্রেচিং যখন বেশি হচ্ছে তখন কি হচ্ছে, মায়োকার্ডিয়াল মাসেল ফাইবারের যে লেংথ, হ্যাঁ, বা আমরা কি বলি এন্ড ডায়াস্টোলিক লেংথ, এটা বেশি হবে না? বেশি হবে কিনা? বেলুনের ভিতরে আপনি যত বাতাস ঢুকাবেন তত এটা স্ট্রেসড হবে, তত বড় হবে, তাই না? আচ্ছা, যদি এই মায়োকার্ডিয়াল ফাইবারের লেংথ বেড়ে যায় তাহলে এরপরে যে কন্ট্রাকশন করবে সেই কন্ট্রাকশনের কি হবে, ফোর্স বেশি হবে, আর ফোর্স বেশি হলে বেশি পরিমাণে ব্লাড ইজেক্ট হবে, তাহলে স্ট্রোক ভলিউম বেড়ে যাবে। তাহলে স্ট্রোক ভলিউম ইজ প্রপোর্শনাল টু দ্য এন্ডাস্টোলিক ভলিউম, মানে এন্ডাস্টোলিক ভলিউম বেড়ে গেলে স্ট্রোক ভলিউম বাড়বে। তাহলে কেন এই যে লেংথ রিলেটেড কথা বললাম, তার মানে এটা কেন, কারণ হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল, ডিউ টু অপারেশন অফ দ্য ফ্রাঙ্ক স্টার্লিং ল। পরীক্ষাতে কিন্তু জিজ্ঞাসা করে। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করেন তাহলে এন্ডাস্টোলিক ভলিউম কমে গেলে স্ট্রোক ভলিউম কমে যাবে, সোজা হিসেব। এখন আসি স্ট্রোক ভলিউমের সাথে এন্ড সিস্টোলিক ভলিউমের সম্পর্কটা খেয়াল করেন। স্ট্রোক ভলিউম যদি এখানে যত বেশি হবে, বেশি পরিমাণ ব্লাড আউটপুট হচ্ছে, তাহলে ভিতরে যে রিমেইনিং ব্লাড এটা কমে যাবে না বেড়ে যাবে? এটা কমে যাবে। তাহলে স্ট্রোক ভলিউম যদি বাড়ে এন্ড সিস্টোলিক ভলিউম কমে যাবে। অথবা আমি উল্টা করে বলতে পারি, যদি কোনো কারণে দেখেন এন্ড সিস্টোলিক ভলিউমটা বেশি থাকে, ধরেন 40 এর জায়গায় এখানে 70 আছে, তাহলে দেখেন আপনি হিসাব যদি করে দেখেন 110 এর থেকে যদি 70 মাইনাস করেন তাহলে এই জায়গায় 40, তাহলে স্ট্রোক ভলিউম কমে গেছে, তাই না? তার মানে স্ট্রোক ভলিউম এবং ইএসভির রিলেশনশিপটা হচ্ছে ইনভার্স বা ব্যস্তানুপাতিক, তাই না? একটা বাড়লে আর একটা কমবে, স্ট্রোক ভলিউম বাড়লে ইএসভি কমবে, আর ইএসভি বাড়লে স্ট্রোক ভলিউম কমে যাবে, তাই না? আর ইএসভি যদি বাড়ে তাহলে এটা কি খুশির খবর না দুঃখের খবর? ইএসভি মানে হচ্ছে আপনার কন্ট্রাকশনের পরেও ব্লাডটা অ্যাডিকুয়েট রিজেকশন হচ্ছে, ভিতরে ব্লাড জমা হয়ে যাচ্ছে, তার মানে ইওর হার্ট ইজ ফেইলিং, অ্যাডিকুয়েট কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করতে পারবে না। সো ইএসভি বাড়াটা মোটেও ভালো জিনিস না, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই রিলেশনশিপটা বুঝে গেলাম। এখন আসি এন্ড ডায়াস্টোলিক ভলিউম, আমি অলরেডি কিন্তু বোঝানো হয়ে গেছে। এখন আমরা শুধু ডেফিনিশনটা দেখে নেই যে ভলিউম অফ ব্লাড হুইচ রিমেইনস ইন ইজ ভেন্ট্রিকল এট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার ডায়াস্টল, যেটা আগের ছবিতেই কিন্তু হয়েছে, ভেন্ট্রিকলটা when the ventricle is at maximum diastole or at the end of the diastole, হ্যাঁ, তখন যে পরিমাণ ব্লাডটা ভেন্ট্রিকলের ভিতরে থাকতেছে সেটাকে আমরা বলছি এন্ড ডায়াস্টোলিক ভলিউম। নরমালি এটা 110 থেকে 120 ml, এটা হচ্ছে নরমাল এন্ড ডায়াস্টোলিক ভলিউম। বুক টু বুক কিছু এই ভ্যালুতে 10-20 ভেরিয়েশন থাকতে পারে, সেটা অসুবিধার কিছু নাই। আচ্ছা, তাহলে দেখেন এই যে ভেন্ট্রিকল কি আছে এট দ্য ডায়াস্টোলের শেষে আছে, এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল, ডায়াস্টোল ইজ ওভার, তখন যে পরিমাণ ব্লাড, তখন কিন্তু ম্যাক্সিমাম ব্লাড কিন্তু এখানে অ্যাকুমুলেটেড থাকবে 110 থেকে 120 ml, এইটাকেই কিন্তু আমরা বলবো এন্ড ডায়াস্টোলিক ভলিউম, তাই না?
আচ্ছা, এখন চিন্তা করেন হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং এন্ড ডায়াস্টলিক ভলিউম। কি কি ফ্যাক্টর এন্ড ডায়াস্টলিক ভলিউমকে এফেক্ট করবে, ইনফ্লুয়েন্স করবে বা অল্টার করতে পারে? একটা জিনিস চিন্তা করেন, এক নম্বর ফ্যাক্টর, এইখানে হোল বডি থেকে আলটিমেটলি যে ব্লাডটা রিটার্ন আসতেছে রাইট অ্যাট্রিয়ামে, যেটাকে পার মিনিটে ভেনাস রিটার্ন বলতেছি। তাহলে যদি ভেনাস রিটার্ন বেশি হয় তাহলে ভেন্ট্রিকুলার ফিলিংটা বেশি হবে। ফিলিং বেশি হইলে এন্ড ডায়াস্টলিক ভলিউম বেশি হবে। খুব সিম্পল। এক নম্বর, চোখ বন্ধ করে আপনি কি বলে দিবেন, যত বেশি ব্লাড রিটার্ন হচ্ছে তত বেশি এন্ড ডায়াস্টলিক ভলিউম ডেফিনেটলি বাড়বে, তাই না? তাহলে এক নম্বর ফ্যাক্টর হচ্ছে ভেনাস রিটার্ন। ভেনাস রিটার্ন যত বেশি এন্ড ডায়াস্টলিক ভলিউম তত বেশি। ভেনাস রিটার্ন কম, এন্ড ডায়াস্টলিক ভলিউম কম। দুই নম্বর খেয়াল করেন, আমরা কি মনে আছে কার্ডিয়াক সাইকেল থেকে যে ভেন্ট্রিকুলার ডায়াস্টলের যে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, সো লাস্ট র্যাপিড ফিলিং ফেজ অফ ভেন্ট্রিকুলার ডায়াস্টল ওভারল্যাপ বাই অ্যাট্রিয়াল সিস্টল, মনে আছে? এবং এই ডিউরিং অ্যাট্রিয়াল সিস্টল বাই অ্যাট্রিয়াল কন্ট্রাকশনের সময় 30% ব্লাড ভেন্ট্রিকুলে আসবে, অর্থাৎ ভেন্ট্রিকুলার ফিলিং সাধারণত 70% ফিলিং হয়ে যাচ্ছে কি অ্যাট্রিয়াল ডায়াস্টলের সময়, কিন্তু 70% ফিলিং হয়ে যাচ্ছে। আর বাকি যে 30%, 20 to 30%, এটা অ্যাট্রিয়াল সিস্টলের কারণে লাস্ট র্যাপিড ফিলিং ফেজে এই ফিলিংটা হচ্ছে। তাহলে এই সিস্টোলিক কন্ট্রাকশন, এই যে অ্যাট্রিয়াল সিস্টোল, এইটা যত স্ট্রং হবে তত ভেন্ট্রিকুলার ফিলিংটা আরেকটু ইমপ্রুভ করবে না? তাহলে ফিলিং বাড়বে বা এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়বে। তাহলে দুই নাম্বার ফ্যাক্টর আছে অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। তাহলে দেখছেন কেন অ্যাট্রিয়াল কন্ট্রাকশনটা এটা এখানে ইম্পর্টেন্ট। এখানে অ্যাট্রিয়াম যদি উইক কন্ট্রাকশন করে তো ওই যে লাস্টের যে 20 to 30% ফিলিং ওইখানে কম হবে, কম হলে এন্ড ডায়াস্টলিক ভলিউম কমে যাবে। ক্লিয়ার? এবার তিন নাম্বার আসেন। তিন নাম্বার এখানে অ্যারোগুলো যদি চিন্তা করেন যে ভেন্ট্রিকলের যে ডিস্টেন্সিবিলিটি, হ্যাঁ, ভেন্ট্রিকলটা যত বেশি ডিস্টেন্টেড হবে ফিলিং তত বেশি, তত ব্লাড সে অ্যাকুমুলেট করতে পারবে, তাই না? এন্ড ডায়াস্টলিক ভলিউমের তত বেশি হবে। তাহলে ডিস্টেন্সিবিলিটি অফ দ্য ভেন্ট্রিকল, যদি কোনো কারণে ডিস্টেন্সিবিলিটি কমে যায়, হ্যাঁ, কোনো আউটসাইড থেকে কোনো কম্প্রেশন বা অবস্ট্রাকশন, এটা ডিস্টেন্ডেড হতে পারছে, ধরুন একটা পেরিকার্ডিয়াল ক্যাভিটিতে যদি ফ্লুইড জমা হয়ে থাকে তাহলে এটা কমপ্রেস করতেছে না, তাহলে কি ভেন্ট্রিকুলার ডিস্টেন্সিবিলিটি কমে যাবে না? কমে গেলে তো এন্ড ডায়াস্টলিক ভলিউম কমে যাবে, কমে গেলে স্ট্রোক ভলিউম কমে যাবে, স্ট্রোক ভলিউম কমে গেলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। তাহলে কি ধরনের শক হবে? অবস্ট্রাকটিভ শক হবে। মনে আছে কিনা শকের লেকচারে আমি বলেছি। আচ্ছা, এইবার 4 নাম্বার ফ্যাক্টর দেখেন, আমরা এই যে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলটা ব্লাডটা কখন অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা কখন ভেন্ট্রিকলে যাবে, যতক্ষণ পর্যন্ত ভেন্ট্রিকলের প্রেসার অ্যাট্রিয়ামের প্রেসার চেয়ে কম থাকবে ততক্ষণ পর্যন্ত অ্যাট্রিয়াম থেকে ব্লাডটা ভেন্ট্রিকলে যাবে। আস্তে আস্তে ব্লাডটা ভেন্ট্রিকলে যাচ্ছে, খেয়াল করেন, তত ভেন্ট্রিকুলার প্রেসারটা বাড়তে এবং ব্লাডের ফ্লো কিন্তু কমে যাচ্ছে, এবং যখন ইকুয়াল হয়ে গেল অ্যাট্রিয়াল প্রেসার এবং ভেন্ট্রিকুলার প্রেসার তখন কিন্তু ব্লাড ফ্লো বন্ধ, মোটামুটি এটা আর মুভমেন্ট হবে না। এবং যখনই ভেন্ট্রিকুলার প্রেসারটা একটু অ্যাট্রিয়াল প্রেসারটা এক্সিড করবে তখনই কিন্তু ঠাস করে কি হবে, ভেন্ট্রিকুলার যে ভালভ সেটা ক্লোজ হয়ে যাবে এবং আর কোনো ব্লাড ভেন্ট্রিকুলে আসতে পারবে না। তো যা হোক, এই যে প্রেসার ডিফারেন্স, এইটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেসার, তাই না? এই ইফেক্টিভ ফিলিং প্রেসার যত বেশি, ভেন্ট্রিকুলার ফিলিং তত বেশি হবে, এন্ড ডায়াস্টলিক ভলিউম তত বেশি হবে। এখানে দেখেন অ্যাট্রিয়াল প্রেসারটা দেখা যাচ্ছে যে এটা 7 to 8, এটা ম্যাক্সিমাম প্রেসার। আর ভেন্ট্রিকলের দেখেন 4 থেকে 12 ইনিশিয়ালি, যখন কিন্তু আস্তে আস্তে যখন ব্লাডটা ভেন্ট্রিকলে যাচ্ছে, তাহলে এই যে প্রেসার ডিফারেন্সের কারণে কি হচ্ছে, ব্লাডটা ভেন্ট্রিকলে যাচ্ছে, কিন্তু ভেন্ট্রিকলে যত যাচ্ছে আস্তে আস্তে কিন্তু ভেন্ট্রিকুলার প্রেসার বেড়ে যাচ্ছে এবং একটা সময় কিন্তু এই প্রেসার ডিফারেন্সটা কমে আসতেছে। যখনই কমে আসবে ব্লাড ফ্লো কিন্তু ফিলিংটা আস্তে আস্তে কমে আসবে এবং একটা সময় ফিলিং বন্ধ হয়ে যাবে। ওকে, সো এটাকে বলা হচ্ছে ইফেক্টিভ ফিলিং প্রেসার। আরেকটা হচ্ছে ফিলিং টাইম। আপনি এই ফিলিং এর জন্য যত টাইম বেশি থাকবে, ফিলিং তত বেশি হবে, তত আপনার কি হবে, এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়বে। এখন ধরেন আপনার হার্ট রেট বেড়ে 150, 180, 200 হয়ে গেছে, তাহলে আমরা কি জানি, ফিলিং টাইম বা কার্ডিয়াক সাইকেল টাইম কমে যাবে না? আরেকটা জিনিস মনে রাখবেন, হার্ট রেট বেড়ে গেলে
কার্ডিয়াক টাইম তো কমে, কার্ডিয়াক সাইকেল টাইমটা কমে যাচ্ছে। কমে গেলে আমি যদি প্রশ্ন করি যে আমরা জানি ডায়াস্টলের টাইম হচ্ছে 0.5 সেকেন্ড, সিস্টোলের টাইম হচ্ছে 0.3 সেকেন্ড, তাই না ভেন্ট্রিকলের। এখন যখন হার্ট রেট অনেক ফাস্ট হয়ে যাচ্ছে তখন যদি বলি কোন টাইমটা এফেক্টেড হবে মেইনলি, সিস্টোলের টাইম কমবে না ডায়াস্টোলের? আগে মেইনলি হচ্ছে ডায়াস্টোলিক টাইমটা কমে যাবে, কারণ আমরা জানি সিস্টোলটা মেইনলি কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড, হ্যাঁ এইটা কমবে না, আর একটা স্টিমুলেশন নিবে না। সো আলটিমেটলি এই ডায়াস্টোলিক পিরিয়ডটা বা টাইমটা কিন্তু কমে আসতেছে, তাহলে ফিলিং টাইমটা কমে যাচ্ছে। ডায়াস্টোলের টাইম কমে যাওয়া মানে কি? ফিলিং টাইম কমে যাওয়া। ফিলিং টাইম কমে গেলে কি হয়ে যাবে? এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাবে, আলটিমেটলি স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুট এগুলো কমে যাবে, তাই না? এই কারণেই কিন্তু বলা হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট থিওরিটিক্যালি বলা হচ্ছে 180 পর্যন্ত যদি থাকে তাহলে হার্ট রেট বাড়লেও কি হবে? কার্ডিয়াক আউটপুট হবে। কিন্তু এর এক্সিড যখনই করে যাবে তাহলে আলটিমেটলি ফিলিং টাইম তখন কমে যাবে। ফিলিং টাইম কমে গেলে এই এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাবে, স্ট্রোক ভলিউম কমে যাবে, কার্ডিয়াক আউটপুট আলটিমেটলি কমে যাবে। তাহলে মোটামুটি দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট এফেক্টিং এন্ড ডায়াস্টোলিক ভলিউম। তাহলে এক নম্বর যদি আবার খেয়াল করেন, এটা কিন্তু পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট। এক নম্বর কথা হচ্ছে আপনার ভেনাস রিটার্ন, ইনকামিং ব্লাড বেশি বেশি রিটার্ন আসতেছে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি হচ্ছে। দুই নম্বর অ্যাট্রিয়াল যত জোরে কন্ট্রাকশন করতেছে তত লাস্ট র্যাপিড ফিলিং ফেজের ফিলিংটা তত ভালো হচ্ছে, ইডিবিটা ভালো হবে। আর ভেন্ট্রিকলটা ডিস্টেন্সিবিলিটি যত বেশি তত এডিভি বেশি হবে। যদি ডিস্টেন্সিবিলিটি কোনো কারণে কমে যায়, অবস্ট্রাকশনের কারণে, আউটসাইড কম্প্রেশনের কারণে, তাহলে কিন্তু ইডিবিটা কমে যাচ্ছে। আবার আপনার ইফেক্টিভ যে ফিলিং প্রেসার, যে ফিলিং অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার যে প্রেসার ডিফারেন্স, যে ইফেক্টিভ ফিলিং প্রেসার, এটার উপরে এন্ড ডায়াস্টোলিক ভলিউম ডিপেন্ড করতেছে, তাই না? প্রেসার ডিফারেন্স যত বেশি, ফিলিং তত বেশি হচ্ছে। আচ্ছা, আর ফিলিং টাইম, হ্যাঁ হার্ট রেট যদি 200 হয়ে গেছে তাহলে কি হবে? ফিলিং টাইম কমে যাচ্ছে, মেইনলি ডায়াস্টোলিক পিরিয়ডটা কমে যাবে। কমে গেলে আপনার ফিলিং এর টাইমই যদি কমে যায় তাহলে এখানে ভলিউমটা কমে যাচ্ছে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাচ্ছে। ওকে, সো এই পাঁচটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর দ্যাট এফেক্ট এন্ড ডায়াস্টোলিক ভলিউম। এটা মুখস্থ করার কোনো বিষয় না, একটু যদি আমরা চিন্তা করি পরীক্ষার হলে আমরা কিন্তু লিখে ফেলতে পারবো। এখন চলে আসি আমরা এন্ড সিস্টোলিক ভলিউম। দেখেন আমি বলেছিলাম কিন্তু যে এট দ্য এন্ড অফ দ্য সিস্টোলের সময় যে ব্লাডটা বের হয়ে গেল সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম, কিন্তু স্ট্রোক ভলিউম বের হওয়ার পরও কিছু পরিমাণ ব্লাড এট দ্য এন্ড অফ দ্য সিস্টোল ভেন্ট্রিকলের ভিতরে থেকে যাচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে এন্ড সিস্টোলিক ভলিউম, দ্যাট 40 to 50 ml। সো ডেফিনেশন আমরা এভাবে লিখতে পারি, ভলিউম অফ ব্লাড হুইচ রিমেইনস ইন ইচ ভেন্ট্রিকল এট দ্য এন্ড অফ দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল। দেখেন এখানে অনেকে আপনারা পরীক্ষার হতে আফটার লেখে, আফটার দ্য ভেন্ট্রিকুলার সিস্টোল, এটা টিচাররা বিরক্ত হয়, সিনিয়র প্রফেসররা এটা মাইন্ড করে, কিন্তু সব সময় এক্সামিনাররা চায় এট দ্য এন্ড অফ দ্য বলতে হবে, আফটার বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কত? 40 to 50 ml। তাহলে এখন আমরা দেখি ফ্যাক্টরস এফেক্টিং এন্ড সিস্টোলিক ভলিউম। দেখেন ভেন্ট্রিকলটা কন্ট্রাকশন করে যখন স্ট্রোক ভলিউমটা প্রডিউস করতেছে, সেই স্ট্রোকটা আউটপুট করতে হলে আপনাকে কি করতে হবে? এইখানে যে অ্যাওর্টিক ভালভটাকে তো ওপেন করতে হবে, ধাক্কা দিয়ে খুলতে হবে, খোলার পরে ব্লাডটা ইজেকশন হবে, তাই না? এখন ধরেন এই ভালভটা খুলতে হলে অবশ্যই অ্যাওর্টাতে যে প্রেসার আসে সেই প্রেসার থেকে যখন ভেন্ট্রিকুলার প্রেসারটা বেশি হবে তখনই কিন্তু এই ভালভটা এই পাশ থেকে ধাক্কা দিবে, ভেন্ট্রিকুলার পাশ থেকে ভালভটা খুলে যাবে। যতক্ষণ না পর্যন্ত ইন্ট্রাভেন্ট্রিকুলার প্রেসার অ্যাওর্টিক প্রেসারের চেয়ে বেশি না হবে ততক্ষণ কিন্তু এই ভালভ খুলবে না, কারণ অ্যাওর্টিক প্রেসারের কারণে ভালভটা কি করে রাখতেছে? সে বন্ধ করে রাখতে চাচ্ছে, হ্যাঁ। আর ভেন্ট্রিকুলার প্রেসার সে ভালভটাকে ওপেন করতে দেবে। যখনই এই ভালভটা ওপেন হবে যখন ভেন্ট্রিকুলার প্রেসার অ্যাওর্টিক প্রেসারের চেয়ে, প্রেসার লোডের চেয়ে বেশি হবে, তাই না? আচ্ছা, তো দেখেন এই যে ভেন্ট্রিকল থেকে ধাক্কা দিল, যখনই এই প্রেসারটা 80 মিলিমিটার, আমরা জানি অ্যাওর্টাতে যেটা হচ্ছে মিনিমাম প্রেসার, যে ডায়াস্টোলিক প্রেসার সেটা হচ্ছে 80 মিলিমিটার অফ মার্কারি। সো যখনই ভেন্ট্রিকুলার কন্ট্রাকশনের সময় প্রেসারটা রাইজ করতে গেলে 80 যখনই ক্রস করলো তখনই কি হয়ে গেল? ভালভটা খুলে গেল, খুলে গেলে ব্লাডটা ইজেকশন হলো। সো একটা জিনিস যদি চিন্তা করেন যে কি কি ফ্যাক্টরের উপরে এই এন্ড সিস্টোলিক ভলিউমটা ডিপেন্ড করবে, তাহলে যদি কোনো কারণে খেয়াল করেন এই অ্যাওর্টার প্রেসার যদি বেড়ে যায়, কারো ডায়াস্টোলিক প্রেসারটা 80 জায়গায় যদি 90 থাকে বা 100 থাকে, তাহলে দেখেন এই ভেন্ট্রিকলের ক্ষেত্রের জন্য কি তখন ব্লাডটা কি ইজেক্ট করা সহজ হবে? স্ট্রোক ভলিউম মেইনটেইন তখন কমে যাবে না?
তাহলে তখন কিন্তু আলটিমেটলি এই এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে। যদি অ্যাডিকুয়েট ব্লাডটাকে সে বের না করতে পারে তাহলে ভিতরে অ্যাকুমুলেটেড রিমেইনিং ব্লাডের অ্যামাউন্ট বাড়বে, ঠিক কিনা? তাহলে কি হবে, এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাচ্ছে। তাহলে অ্যাওয়ার্টিক প্রেসার লোডের সাথে এন্ড সিস্টোলিক ভলিউমের রিলেশনটা হচ্ছে প্রপোর্শনাল। অ্যাওয়ার্টিক প্রেসার লোড যত বেশি তাদের এন্ড সিস্টোলিক ভলিউমটা বাড়বে। এই জন্য ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়াটা খারাপ, কারণ ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বাড়া মানে হচ্ছে এই অ্যাওর্টিক প্রেসার লোড বেড়ে যাচ্ছে এবং ভেন্ট্রিকলকে এটার সাথে তখন কি বেশি কাজ করতে হচ্ছে। বা আপনার যদি ব্লাডটাকে সে এফিশিয়েন্টলি ইজেক্ট না করতে পারে তাহলে এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে কিন্তু, তাই না? তাহলে এক নম্বর কথা হচ্ছে অ্যাওর্টিক প্রেসার লোড। ওকে, আচ্ছা। দুই নম্বর দেখেন যে ভেন্ট্রিকলটা যেই ফোর্সে কন্ট্রাকশন করবে, এই ফোর্সটা ইম্পর্টেন্ট। এই ফোর্সটা যদি স্ট্রং হয় তাহলে সে কি করবে, এফিশিয়েন্টলি ব্লাডটাকে ইজেক্ট করতে পারবে। আর ব্লাডটা যখন এফিশিয়েন্টলি ইজেক্ট হবে তাহলে স্ট্রোক ভলিউম বাড়বে, তখন এন্ড সিস্টোলিক ভলিউমটা অটোমেটিক কমে যাবে, যেটা আমরা অলরেডি জানি। স্ট্রোক ভলিউম বাড়লে এন্ড সিস্টোলিক ভলিউম বাড়বে। কিন্তু যদি কোনো কারণে এই কন্ট্রাকশনটা পুয়ার হয় তাহলে কিন্তু এফিশিয়েন্টলি ব্লাডটাকে সে ইজেক্ট করতে পারবে না, তখন ভিতরে ব্লাডটা জমা থেকে যাবে, তাহলে এন্ড সিস্টোলিক ভলিউমটা তখন বেড়ে যাবে। তাহলে এইটা হচ্ছে এই যে মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি, হ্যাঁ, এই কন্ট্রাক্টিলিটিটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। যে কন্ট্রাক্টিলিটি যদি কমে যায় বা উইক হয় তাহলে কিন্তু এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যাবে। এখন এই মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি আবার খেয়াল করেন এটি কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। যেমন মায়োকার্ডিয়ামে যদি আপনার নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই কমে যায় তাহলে কন্ট্রাক্টিলিটি কি হবে, কমে যাবে না? উইক ফোর্স অফ কন্ট্রাকশন কম হবে, তাহলে কিন্তু নিউট্রিশন এবং অক্সিজেন সাপ্লাই টু মায়োকার্ডিয়াম এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। হ্যাঁ, অক্সিজেন সাপ্লাই ভালো আছে, নিউট্রিশন ভালো আছে, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি হবে, কন্ট্রাক্টিলিটি ঠিক আছে, অ্যাডিকুয়েট ব্লাড সে ইজেক্ট করতেছে, তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম নরমাল থাকে। কিন্তু যদি কোনো কারণে এগুলো কমে যায়, এই অক্সিজেন সাপ্লাই বা নিউট্রিশন কমে যায়, তাহলে উইক কন্ট্রাক্টিলিটি কমে গেলে এন্ড সিস্টোলিক ভলিউমটা কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল যে মেইনলি তিনটা ফ্যাক্টর যারা এন্ড সিস্টোলিক ভলিউমকে এফেক্ট করবে। এক নম্বর হচ্ছে অ্যাওর্টিক প্রেসার লোড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনার ডায়াস্টোলিক ব্লাড প্রেসার বেশি মানে অ্যাওর্টিক প্রেসার লোড অনেক বেশি, তখন কিন্তু এই ভেন্ট্রিকল কিন্তু অ্যাডিকুয়েট ব্লাড ক্লিয়ারেন্স করতে সমস্যা হবে। যদি না পারে তাহলে কিন্তু এই এন্ড সিস্টোলিক ভলিউমটা আপনার বেড়ে যাবে। কথা বোঝা গেল? আচ্ছা, এইটা যদি বোঝা যায় তাহলে এখন আসেন, এইটা হচ্ছে দেখেন when the ventricle at the end of the diastole কতটুকু ব্লাড আছে এখানে 120 ml, তাহলে এই ভলিউমটাকে আমরা কি বলবো, এন্ড ডায়াস্টোলিক ভলিউম, তাই না? যেটা অলরেডি আমরা শিখছি। তারপরে কি হলো, কন্ট্রাকশন করলো, কন্ট্রাকশন করলে কতটুকু, নরমালি 70 ml ব্লাড বা 70 এভারেজ এখানে 72 ml দেখানো হয়েছে, এটা কি তাহলে স্ট্রোক ভলিউম। একটা কন্ট্রাকশনে যে ব্লাড বের সেটা হচ্ছে স্ট্রোক ভলিউম। বের হওয়ার পরেও যেই পরিমাণ ব্লাডটা ভিতরে থেকে গেল তাহলে 120 থেকে 72 ml আউটপুট হয়েছে, স্ট্রোক ভলিউম হয়েছে, তাহলে থেকে গেল কতটুকু, 48 ml। তাহলে এই 48 ml টা কি, এন্ড সিস্টোলিক ভলিউম, তাই না? আচ্ছা, এখন যদি আমি বলি যে 120 ml থেকে এন্ড ডায়াস্টোলিক ভলিউমের 72 ml কি হয়েছে, আউটপুট হয়েছে, বা স্ট্রোক ভলিউম হয়েছে 72 ml, তাহলে এটা ইডিবির কত পার্সেন্ট ব্লাড ইজেক্ট হয়েছে একটা সিঙ্গেল স্ট্রোকে? এটা কি পার্সেন্টেজ আমরা হিসাব করতে পারবো না? যে 100 ইডিবি যখন 120, স্ট্রোক ভলিউম তখন 72, ইডিবি 1 হলে স্ট্রোক ভলিউম কত হবে, ইডিবি 100 হলে স্ট্রোক ভলিউম কত হবে, তার মানে পার্সেন্টেজ। আপনি সোজা বাংলা ভাষায় যদি বলি, স্ট্রোক ভলিউমটাকে যখন পার্সেন্টেজে আমরা প্রকাশ করব সেটাকে বলে ইজেকশন ফ্র্যাকশন। তাহলে আমরা বলি ফ্র্যাকশন অফ ইডিবি দ্যাট ইজ ইজেক্টেড বাই ইজ ভেন্ট্রিকল পার বিট অথবা পার স্ট্রোক, সেটাকে বলবো আমরা ইজেকশন ফ্র্যাকশন। তাহলে দেখেন আমরা যদি স্ট্রোক ভলিউমটাকে পার্সেন্টেজে প্রকাশ করি, দেখেন এটা কি আসবে, 72 ডিভাইডেড বাই 120, এটা হচ্ছে ইডিবি। হ্যাঁ, এটা পার্সেন্টেজ করলে 60% হয়ে গেল, ঠিক আছে? তাহলে নরমাল ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে 60 to 65%, এটা হচ্ছে নরমাল। তাহলে আমরা ডেফিনিশনটা যদি খেয়াল করি, ইজেকশন ফ্র্যাকশন ইজ দ্য ফ্র্যাকশন অফ এন্ড ডায়াস্টোলিক ভলিউম। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে এই পয়েন্টটা বলতে হবে যে ইট ইজ দ্য
ফ্র্যাকশন অফ দ্য এন্ড ডায়াস্টলিক ভলিউম, মানে এন্ড ডায়াস্টলিক ভলিউমের একটা অংশ, দ্যাট ইজ ইজেক্টেড বাই ইচ ভেন্ট্রিকল পার বিট। হ্যাঁ, যেটা একটা সিঙ্গেল বিটে আউট হচ্ছে, সেই ফ্র্যাকশনটাকে আমরা বলতেছি ইজেকশন ফ্র্যাকশন, এবং এটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে ইজেকশন আপনি ফ্র্যাকশনটা কিভাবে বের করবেন? যদি স্ট্রোক ভলিউম 72 ডিভাইডেড বাই 120 এন্ড ডায়াস্টলিক ভলিউম, তাহলে আপনি ফ্র্যাকশনটা পেয়ে গেলেন, আর এর সাথে 100 গুণ করলে পার্সেন্টেজ চলে আসবে। দেখেন এখানে হিসাব করলে 60% আসবে। বলা হচ্ছে ইজেকশন ফ্র্যাকশন হচ্ছে 60 to 65%, ইটস নরমাল। যদি ইজেকশন ফ্র্যাকশন 60% এর নিচে চলে যায়, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা তাহলে নরমাল ইজেকশন ফ্র্যাকশন কি ইন্ডিকেট করে? নরমাল ইজেকশন ফ্র্যাকশন ইন্ডিকেট করে, তার মানে আপনার ইজেকশন ফ্র্যাকশন 60% আছে বা 65, তার মানে কি আপনার স্ট্রোক ভলিউম নরমাল আছে। স্ট্রোক ভলিউম ঠিক আছে মানে কি আপনার মায়োকার্ডিয়াম ঠিকঠাক ভাবে কি করতেছে? কন্ট্রাকশন করতেছে, সিস্টল হচ্ছে, তাই না? অর্থাৎ মায়োকার্ডিয়াল পারফরম্যান্স নরমাল, ঠিক আছে। কিন্তু যদি কোনো কারণে ইজেকশন ফ্র্যাকশন কমে যায়, তার মানে বুঝতে হবে কি আমাদের স্ট্রোক ভলিউম কমে গেছে। আর স্ট্রোক ভলিউম কেন কমে গেল? এই মায়োকার্ডিয়াল পারফরম্যান্স এখানে কমে গেছে। তাহলে ইজেকশন ফ্র্যাকশনের যদি ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স যদি আমরা স্যারেরা জিজ্ঞাসা করে, আপনি বলবেন ইট ইজ এ গুড ইন্ডেক্স অফ মায়োকার্ডিয়াল পারফরম্যান্স। বিভিন্ন ডিজিজ প্যাথোলজিক্যাল কন্ডিশন আছে যেখানে কিন্তু এই ইজেকশন ফ্র্যাকশনটা বা মায়োকার্ডিয়াল পারফরম্যান্স কমে যাচ্ছে। হ্যাঁ, ওকে, তাহলে আমার মনে হয় ইজেকশন ফ্র্যাকশনটা আমি বোঝাতে পারছি। না, ইকোকার্ডিওগ্রাফি রিপোর্টে কিন্তু এই ইজেকশন ফ্র্যাকশন কত দেওয়া থাকে। হ্যাঁ, এখন আসেন ডিটারমিনেন্টস অফ কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুটের ডিটারমিনেন্টস কি কি আছে? ডিটারমিনেন্টস বলতে আমরা মেইনলি দুইটা আমরা বলবো, কারণ আমরা জানি এই ইকুয়েশন থেকে জানি কার্ডিয়াক আউটপুট ইজ ইকুয়াল স্ট্রোক ভলিউম ইনটু হার্ট রেট। সো দিস আর দ্য টু প্রিন্সিপাল ডিটারমিনেন্টস অফ কার্ডিয়াক আউটপুট। ওকে, আচ্ছা, এছাড়া আরো কিছু ফ্যাক্টরস আছে। যদি আমি বলতেছি পরীক্ষার হলে যদি ডিটারমিনেন্ট জিজ্ঞাসা করে এক্সামিনাররা, ডিটারমিনেন্টস কি, আপনি দুইটা নাম বলবেন, একটা হচ্ছে স্ট্রোক ভলিউম আর একটা হচ্ছে হার্ট রেট। আচ্ছা, আরো কিছু ফ্যাক্টরস আছে, দোজ আর অলসো ইনভলভ ইন কন্ট্রোলিং অফ কার্ডিয়াক আউটপুট। যেমন অলরেডি আমরা জানি যে এই স্ট্রোক ভলিউম মানে কি, আবার এন্ড ডায়াস্টলিক ভলিউম মাইনাস এন্ড সিস্টোলিক ভলিউম। এন্ড ডায়াস্টলিক ভলিউম আবার কি ডিপেন্ড করতেছে ভেনাস রিটার্নের উপরে। তাহলে ভেনাস রিটার্ন যদি বাড়ে, এন্ড ডায়াস্টলিক ভলিউম বাড়বে, স্ট্রোক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। তাহলে এক নম্বরে ভেনাস রিটার্ন। ওকে, ফোর্স অফ কন্ট্রাকশন, খেয়াল করেন, ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ে তাহলে আপনার স্ট্রোক ভলিউম বাড়বে না? স্ট্রোক ভলিউম বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে। ওকে, তবে এই ফোর্স অফ কন্ট্রাকশন আবার দুইটা ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করতেছে। এক নম্বর হচ্ছে ইনিশিয়াল লেংথ অফ দ্য কার্ডিয়াক মাসল ফাইবার, অর্থাৎ ফ্রাঙ্ক স্টার্লিং ল। হ্যাঁ, যত বেশি এন্ড ডায়াস্টলিক লেংথ যত বেশি হবে বা ইনিশিয়াল লেংথ বিফোর কন্ট্রাকশন, তত ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার নিউট্রিশন সাপ্লাই এবং অক্সিজেন সাপ্লাই। মায়োকার্ডিয়ামে নিউট্রিশন অক্সিজেন সাপ্লাই ঠিক আছে, ফোর্স অফ কন্ট্রাকশন নরমাল হবে, অ্যাডিকুয়েট কার্ডিয়াক স্ট্রোক ভলিউম এবং কার্ডিয়াক আউটপুট মেইনটেইন করবে। তবে যদি কোনো কারণে এই নিউট্রিশন বা অক্সিজেন সাপ্লাই কমে যায়, তখন কিন্তু লেংথ বেশি হলেও কাজ হবে না, ফোর্স অফ কন্ট্রাকশন কিন্তু কমে যাবে। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন এই দুইটা ইম্পর্টেন্ট বিষয়ের উপর নির্ভর করবে, একটা হচ্ছে লেংথ আর একটা হচ্ছে নিউট্রিশন সাপ্লাই। ওকে, আচ্ছা, 3 নাম্বার আসেন ফ্রিকোয়েন্সি অফ হার্টবিট। অলরেডি এটা যে ডাইরেক্ট ডিটারমিনেন্টস, হার্ট রেট বাড়লে হার্ট রেট বাড়বে। তবে এখানে একটা বলে রাখি, কত পর্যন্ত, সেটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট। বলা হচ্ছে যে 180 হার্ট রেট 180 পর্যন্ত এটা বাড়লে কার্ডিয়াক আউটপুটও বাড়বে। কিন্তু যখনই 180 বা কোনো কোনো বইতে 200 পর্যন্ত লেখা আছে, হ্যাঁ, যখনই এই 200 বা 180 ক্রস করে গেল, তখনই কিন্তু ওই যে কি হবে, তখন কিন্তু ফিলিং এর চেয়ে যদি রেটটা যদি বেশি বেড়ে যায়, তাহলে ফিলিং টাইমটা তখন কিন্তু ওই যে ডায়াস্টলিক টাইমটা কমে যাবে, ফিলিং টাইম কমে যাবে, ভেন্ট্রিকুলার ফিলিং কম হবে, আর ফিলিং কম হলে এন্ড ডায়াস্টলিক ভলিউম কম হবে, ভলিউম কম হলে স্ট্রোক ভলিউম কার্ডিয়াক আউটপুট আলটিমেটলি কম হবে। ওকে, সো ফ্রিকোয়েন্সি অফ হার্টবিট, এখান থেকে আমরা আরেকটা জিনিস জানলাম যে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট কত। আমরা এটা বলতে পারি 180 to 200 বিট পার মিনিট। আরেকটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। একটা জিনিস খেয়াল করেন, ওই যে আমি যে এন্ড সিস্টোলিক ভলিউম পড়াইছিলাম, যে অ্যাওর্টিক প্রেসার লোড,
পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়া মানে কি ডায়াস্টোলিক প্রেসার বাড়বে। ডায়াস্টোলিক প্রেসার বাড়া মানে হচ্ছে হার্টের কি ওয়ার্কিং লোড বাড়বে। লোড বাড়লে ইজেকশন কি হবে কম হবে, আর ইজেকশন কম হইলে অ্যাকুমুলেশন ভিতরে কি এট দ্য এন্ড অফ দ্য সিস্টল ভিতরে অ্যাকুমুলেটেড ব্লাডের অ্যামাউন্টটা বেড়ে যাবে, এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে, তাই না? তাহলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে কিন্তু এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যাবে। তাহলে এন্ড সিস্টোলিক ভলিউম বাড়া মানে হচ্ছে স্ট্রোক ভলিউম কমে যাবে, স্ট্রোক ভলিউম কমা মানে হচ্ছে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ওকে, সো পেরিফেরাল রেজিস্ট্যান্স ইজ ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টস অফ কার্ডিয়াক আউটপুট। তাহলে আমরা ডিটারমিনেন্টস বললে কয়টা বলবো? দুইটা, স্ট্রোক ভলিউম, হার্ট রেট। আর যদি ফ্যাক্টরস বলে তাহলে আমরা একটা এইভাবে বলতে পারি যে ভেনাস রিটার্ন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফোর্স অফ কন্ট্রাকশন। ফোর্স অফ কন্ট্রাকশন আবার দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে, যে কার্ডিয়াক মাসল ফাইবারের লেংথ বা এন্ড ডায়াস্টোলিক লেংথটা কতটুকু আছে, আর নিউট্রিশন সাপ্লাই। আর ফ্রিকোয়েন্সি তো অলরেডি জানি যে ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট 180 বা 200 পর্যন্ত এটা কার্ডিয়াক আউটপুট বাড়বে, এর বেশি হলে কমে যাবে। আর একটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স। ওকে, এই চারটা ইম্পর্টেন্ট ফ্যাক্টরস কন্ট্রোলিং কার্ডিয়াক আউটপুট। আচ্ছা, এখন আরো কিছু ফ্যাক্টরস আছে, এটা বলতে পারি যে ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশনই আমরা বলতে পারি, যে কার্ডিয়াক আউটপুটটা ভ্যারি করতে পারে ডিউ টু সাম ফিজিওলজিক্যাল ফ্যাক্টর। যেমন এজ, হ্যাঁ, এক্সট্রিম এজে কার্ডিয়াক আউটপুট কম থাকে। একটা হচ্ছে এল্ডারলি বা ওল্ড এজ, আর একটা হচ্ছে চিলড্রেন। হ্যাঁ, তাহলে কেন কার্ডিয়াক আউটপুটটা কম হচ্ছে? দেখেন, এল্ডারলিতে কম হওয়ার কারণ হচ্ছে এল্ডারলিতে হার্ট রেট কমে যায় এবং স্ট্রোক ভলিউমটাও কমে যায়, কারণ পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ে, তখন স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যায়। হ্যাঁ, তাহলে এই কারণে আলটিমেটলি দেখেন এল্ডারলিতে বা ওল্ড এজে কার্ডিয়াক আউটপুটটা কম হবে। চিলড্রেনে কার্ডিয়াক আউটপুট কম হওয়ার কারণ কি? আপনারা হয়তো প্রশ্ন মনে আসতে পারে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, যে চিলড্রেনে তো হার্ট রেট অনেক বেশি থাকে, অনেক ফাস্ট থাকে, তাহলে চিলড্রেনে তো কার্ডিয়াক আউটপুট বেশি হওয়ার কথা। আমরা তো জানি হার্ট রেট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টস অফ কার্ডিয়াক আউটপুট। হার্ট রেট যত বেশি কার্ডিয়াক আউটপুট বেশি। হ্যাঁ, যদিও ওদের হার্ট রেট বেশি হলেও ওদের স্ট্রোক ভলিউম অনেক কম থাকে, কারণ ওদের হার্টের মায়োকার্ডিয়াল ফাইবারের লেংথটা অনেক ছোট থাকে। সো ওই হার্ট রেট বাড়িয়ে আসলে স্ট্রোক ভলিউমটাকে ওই পর্যায়ে নিতে পারে না। হ্যাঁ, যে কারণে ওদের স্ট্রোক ভলিউম কম, এই কারণে চিলড্রেনে কার্ডিয়াক আউটপুটটাও কম। 2 নম্বর যে সেক্স ভেরিয়েশন। সেক্স ভেরিয়েশন আমরা বলছি ফিমেলের 10% কম থাকে কার্ডিয়াক আউটপুট। এখানে কারণটা কি? এখানেও কিন্তু এগেইন ফিমেলের হার্টের সাইজটা কিন্তু ছোট থাকে, আর সাইজ ছোট থাকা মানেই কি মায়োকার্ডিয়াল মাসেল ফাইবারের লেংথ ছোট হবে। ওদের কিন্তু ফিমেলে কিন্তু আবার হার্ট রেট বেশি, এক্ষেত্রেও কিন্তু একই, হার্ট রেট বেশি থাকলেও কিন্তু ওদের কার্ডিয়াক আউটপুট মেলের সমান আনতে পারবে না, কারণ হচ্ছে ওদের স্ট্রোক ভলিউম, ওদের ফোর্স অফ কন্ট্রাকশন কম। একটা ফোর্স অফ কন্ট্রাকশন কম হওয়ার একটা কারণ মনে করতে পারেন যে এটা হার্টের সাইজ একটা ব্যাপার। 2 নম্বর একটা জিনিস কি জানেন? হরমোনের একটা ব্যাপার আছে। টেস্টোস্টেরনধারী যারা মেল, হ্যাঁ, তাদের হচ্ছে যেখানে মাসেলের থাকে কন্ট্রাক্টাইল ফোর্সটা বেশি থাকে। হ্যাঁ, আর এস্ট্রোজেনের ধারীদের এই ফোর্সটা এতটা বেশি প্রডিউস করতে পারে না। ওকে, আচ্ছা, এই যে মাসেলের পাওয়ার, আপনারা জানি টেস্টোস্টেরন কি করে, মাসেলের পাওয়ার বেশি থাকে, তাই না? তো এই কারণে ফিমেলে কার্ডিয়াক আউটপুটটা একটু কম থাকে। সো বাট দিস আর ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন, ইটস নট প্যাথোলজিক্যাল। বডি সারফেস এরিয়া, এইটা তো অবশ্যই বুঝতে পারছেন, বডি সারফেস এরিয়া বেশি যারা অ্যাথলেট, তাদের কি মায়োকার্ডিয়াল হার্টটাও কি থাকবে, বড় থাকবে, মায়োকার্ডিয়াল ফাইবারের লেংথ বেশি হবে, স্ট্রোক ভলিউম তত বেশি হবে, কার্ডিয়াক আউটপুট বেশি হবে। পোস্টার, হ্যাঁ, পোস্টার হচ্ছে এখানে গ্র্যাভিটির একটা ব্যাপার আছে। আপনি নরমালি জানেন যে শুয়ে থাকা অবস্থায় লাইং কন্ডিশনে গ্র্যাভিটির ইফেক্টের কারণে ভেনাস রিটার্নটা কি, শুয়ে থাকা অবস্থায় কিন্তু ভেনাস রিটার্ন বেশি। আবার আপনি দাঁড়ায় পড়লেন, স্ট্যান্ডিং সিচুয়েশনে গ্র্যাভিটির কারণে কিন্তু ব্লাডটা পুলিং হচ্ছে, ডাউনওয়ার্ড পুলিং, যে কারণে ভেনাস রিটার্নটা কমে যাচ্ছে। কমে গেলে কিন্তু ভেনাস রিটার্ন কমে গেলে তো আমরা অলরেডি দেখাইছি যে এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যাবে, স্ট্রোক ভলিউম কমবে এবং কার্ডিয়াক আউটপুট কমবে। সো পোস্টার এটা ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশন হতে পারে। এক্সারসাইজ করলে কি হবে বলেন তো? এক্সারসাইজ করলে কার্ডিয়াক আউটপুট বাড়বে। কিভাবে বাড়বে? এক নম্বর কথা হচ্ছে এক্সারসাইজ করলে আপনার সিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। সিম্প্যাথেটিক স্টিমুলেশনে হার্ট রেট বাড়তেছে, হার্টের ফোর্স অফ কন্ট্রাকশন বাড়তেছে, তাই না? আচ্ছা, এইটা গেল একটা। আরেকটা হচ্ছে ধরেন এক্সারসাইজ যখন করবেন তখন স্কেলিটাল মাসেল পাম্প, স্কেলিটাল মাসেল কন্ট্রাকশন হচ্ছে না,
কন্ট্রাকশন হচ্ছে ভেনো কন্ট্রাকশন হচ্ছে, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে আবার ভেইনের স্মুথ মাসল কন্ট্রাকশন হচ্ছে। সো এই স্কেলিটাল মাসেল পাম্প এবং আলটিমেটলি ভেনো কনস্ট্রিকশন এটা আলটিমেটলি কি করতেছে, আপনার ভেনাস রিটার্নটাকে বাড়াই দিচ্ছে। আর ভেনাস রিটার্ন বাড়লে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে, তাই না? আচ্ছা, তারপরে দেখেন এক্সাইটমেন্ট অন সেম কজ, সিম্প্যাথেটিক স্টিমুলেশনের কারণে যে প্রক্রিয়া কার্ডিয়াক আউটপুট বাড়াবে। আর প্রেগন্যান্সিতে কার্ডিয়াক আউটপুট বাড়বে, কারণ প্রেগন্যান্সিতে বিভিন্ন কারণে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হওয়ার কারণে বডিতে ফ্লুইড রিটেনশন হয়। হ্যাঁ, এই কারণে প্লাজমার ভলিউমটা বেড়ে যায়। প্লাজমার ভলিউম যদি বাড়ে তার মানে আলটিমেটলি ব্লাডের ভলিউম বাড়ছে, তাহলে কার্ডিয়াক আউটপুটটা বাড়বে। ওকে, আচ্ছা, প্রিলোড বোঝানোর আগে আমি একটু প্রিভিয়াস আর একটা স্লাইডে আমি আর একটু দেখাতে চাচ্ছি। এখানে খেয়াল করেন ভেন্ট্রিকলটা এখন এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোলে আছে। হ্যাঁ, এবং এই মুহূর্তে এখানে ভলিউম আছে 120 ml, যেটাকে আমরা এন্ড ডায়াস্টোলিক ভলিউম বলছি। এখন এই 120 ml ব্লাড এট দ্য এন্ড অফ দ্য ডায়াস্টোল ভেন্ট্রিকুলার ওয়ালে যেই প্রেসার বা টেনশন দিবে, সেই প্রেসারটাকে আমরা বলতেছি এন্ড ডায়াস্টোলিক প্রেসার। হ্যাঁ, এই এন্ড ডায়াস্টোলিক প্রেসারটাই কিন্তু প্রিলোড। এই লোডটাকে, এই যে লোড, যেই লোডটা কে দিচ্ছে, এই লোডটা দিচ্ছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এই লোডটাকে আমরা বলবো প্রিলোড। তাহলে এখান থেকে খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা যত বেশি হবে প্রিলোড তত বেশি। হ্যাঁ, তার মানে প্রিলোড বেশি মানে এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি, এবং যত বেশি প্রিলোড মায়োকার্ডিয়ামের বা ভেন্ট্রিকুলার ওয়ালে টেনশন বা স্ট্রেচিং তত বেশি হবে, এবং কার্ডিয়াক মাসেল ফাইবারের ইনিশিয়াল লেংথ বা এন্ড ডায়াস্টোলিক যে লেংথ সেটা বাড়বে। বাড়লে এটার অ্যাকর্ডিং টু ফ্রাঙ্ক স্টার্লিং ল ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে। ফোর্স অফ কন্ট্রাকশন যদি বাড়ে আলটিমেটলি স্ট্রোক ভলিউম বাড়বে, ফাইনালি কার্ডিয়াক আউটপুটটাও বাড়তেছে নাকি? তাহলে প্রিলোডটা বোঝা গেল। তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউম যদি কম থাকে তাহলে কিন্তু প্রিলোড কম হবে, ঠিক আছে কিনা? তাহলে এটা যদি আমরা বুঝি, এটা হচ্ছে প্রিলোড। আচ্ছা, এরপরে আফটার লোডটা আমি বলে ফেলি। এখানে খেয়াল করেন ভেন্ট্রিকলটা যখন সিস্টোলিক কন্ট্রাকশন, হোয়েন ভেন্ট্রিকল আন্ডারগোস সিস্টোলিক কন্ট্রাকশন, ভেন্ট্রিকলটা যখন স্কুইজ করছে বা সংকোচন হচ্ছে, তখন ভেন্ট্রিকুলার ওয়ালে যে টেনশন বা প্রেসার দিচ্ছে সেইটাই হচ্ছে আফটার লোড। এখন খেয়াল করেন আমরা বলছিলাম যে এই যে ভেন্ট্রিকল সিস্টল করে ব্লাডটাকে অ্যাওর্টা দিয়ে ইজেক্ট করবে, অ্যাওর্টিক ভালভটাকে ওপেন হবে, এইটার জন্য দেখেন এখন এটা ডিপেন্ড করতেছে অ্যাওর্টিক প্রেসার লোডের উপরে। ডায়াস্টোলিক প্রেসার যত বেশি, অ্যাওর্টিক প্রেসার লোড তত বেশি, ভেন্ট্রিকল তত ফোর্সে কি করতে হবে, কন্ট্রাক্ট করতে হবে, তাহলে ভেন্ট্রিকলের উপরে তখন টেনশন বা লোডটা তখন বেশি হবে, তার মানে তখন আফটার লোডটা বেড়ে যাবে। তাহলে কেন, তাহলে বোঝা গেল যে ডায়াস্টোলিক ব্লাড প্রেসার যত বেশি আফটার লোড তত বেশি। আচ্ছা, এটা আমি আসলে যে স্লাইডটা দেখাতে চেয়েছিলাম সম্ভবত এর আগের স্লাইডটা, এই যে এখানে খেয়াল করেন ভেন্ট্রিকলটা যখন স্কুইজ করতেছে, সিস্টোলিক কন্ট্রাকশনে যাচ্ছে, তখন কিন্তু তাকে অ্যাওর্টিক প্রেসার লোডের এগেইনস্টে কন্ট্রাক্ট করতেছে। অর্থাৎ অ্যাওর্টিক প্রেসার লোডটা যত বেশি থাকতেছে, অর্থাৎ ডায়াস্টোলিক ব্লাড প্রেসারটা যত বেশি থাকতেছে, এই ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় ভেন্ট্রিকুলার ওয়ালে প্রেসার তত বেশি পড়বে বা টেনশন তত বেশি পড়বে, তত বেশি আফটার লোড হবে। তাহলে আফটার লোডটা দেখছেন রিলেটেড টু অ্যাওর্টিক প্রেসার লোড, আর অ্যাওর্টিক প্রেসার লোড মানে হচ্ছে মেইনলি ডায়াস্টোলিক ব্লাড প্রেসার। কথা বলতে পারছি? তাহলে আফটার লোড যদি বাড়ে, আফটার লোড বাড়া মানে হচ্ছে অ্যাওর্টিক প্রেসার লোড বেশি, তার মানে তখন কিন্তু এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাবে, কারণ বেশি ব্লাড তখন ইজেকশন, যদি স্ট্রোক ভলিউম অ্যাডিকুয়েট না হয় তাহলে এন্ড সিস্টোলিক ভলিউমের অ্যামাউন্টটা বেড়ে যাবে। ওকে, তাহলে আফটার লোডের সাথে এন্ড সিস্টোলিক ভলিউমের সম্পর্কটা কেমন? যদি আফটার লোড বাড়ে এন্ড সিস্টোলিক ভলিউম বাড়বে, ঠিক আছে? ওকে, এখন আমরা আমাদের আগের জায়গায় চলে যাই।
প্রিলোড। তাহলে এখন এখানে যদি ডেফিনেশনটা দেখি, this is defined as the tension of the myocardial fiber at the end of the diastole, যেটা বলছে at the end of the diastole যে ভলিউমটা থাকতেছে সেটাকে বলছে এন্ড ডায়াস্টোলিক ভলিউম, এবং সেই ভলিউম যে প্রেসার দিচ্ছে বা টেনশন দিচ্ছে সেটা হচ্ছে প্রিলোড। হ্যাঁ, জাস্ট বিফোর দ্য অনসেট অফ ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন, কন্ট্রাকশনের জাস্ট বিফোর, আর কন্ট্রাকশনের সময় যে প্রেসার হবে সেটা হচ্ছে আফটার লোড। ওকে, সো এই জন্য প্রিলোডটাকে সহজ বাংলা ভাষায় যদি আমরা বুঝাই সেটাকে এন্ড ডায়াস্টোলিক প্রেসার। সোজা কথা, এখানে যদি খেয়াল করেন ভেনাস রিটার্ন যত বেশি তাহলে এন্ড ডায়াস্টোলিক ভলিউমটা তত বেশি হবে, এন্ড ডায়াস্টোলিক ভলিউম যত বেশি তাহলে দেখেন প্রিলোড তত বেশি, প্রিলোড যত বেশি তত মায়োকার্ডিয়াল ফাইবারের উপরে স্ট্রেচিং তত বেশি, স্ট্রেস বেশি হবে, স্ট্রেস বেশি হলে মায়োকার্ডিয়াল ফাইবারের লেংথ বাড়বে, বাড়বে কিনা, ইনক্রিজ ইনিশিয়াল লেংথ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার, আর লেংথ যত বেশি অ্যাকর্ডিং টু ফ্রাঙ্ক স্টার্লিং ল কি হবে, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি এবং স্ট্রোক ভলিউমটা ইনক্রিজ করবে, আর স্ট্রোক ভলিউম ইনক্রিজ করা মানেই কি কার্ডিয়াক আউটপুটটা ইনক্রিজ করবে। ওকে, তাহলে প্রিলোড, এন্ড ডায়াস্টোলিক ভলিউম, স্ট্রোক ভলিউম, কার্ডিয়াক আউটপুটের রিলেশনটা বোঝা গেছে। ওকে, ভেনাস রিটার্ন বেশি, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি, এন্ড ডায়াস্টোলিক ভলিউম বেশি মানে প্রিলোড বেশি, প্রিলোড বেশি মানে স্ট্রোক ভলিউম বেশি, স্ট্রোক ভলিউম বেশি মানে কার্ডিয়াক আউটপুট বেশি। ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, আর যদি উল্টা হয় এন্ড ডায়াস্টোলিক ভলিউম কমে যায়, সব ঘটনা জাস্ট রিভার্স ঘটনা ঘটবে। আচ্ছা, এখন চলে আসি আফটার লোড। আফটার লোডটা অলরেডি বলছি যে ইট ইজ দ্য লোড অর রেজিস্ট্যান্স এগেইনস্ট হুইচ ভেন্ট্রিকল কন্ট্রাক্ট, যেটা বলছে অ্যাওর্টিক প্রেসার লোডের এগেইনস্টে, ডায়াস্টোলিক ব্লাড প্রেসার এগেইনস্টে হার্টকে কিন্তু পাম্প করতে হচ্ছে, কন্ট্রাকশন করতে হচ্ছে। তাহলে এবং ওই সময় ডিউরিং দ্য কন্ট্রাকশন বা সিস্টোলিক ব্লাডটা যখন ইজেকশন হচ্ছে ওই সময় ভেন্ট্রিকুলার ওয়ালে যে প্রেসারটা পড়তেছে সেইটাকে আমরা বলতেছি আফটার লোড। তাহলে টেনশন অফ দ্য মায়োকার্ডিয়াল ফাইবার ডিউরিং সিস্টোলিক ইজেকশন, সিস্টোলিক ইজেকশনের জাস্ট আগে যে ওয়ালে যে প্রেসারটা পড়তেছে ভেন্ট্রিকুলার ওয়ালে সেটা হচ্ছে প্রিলোড, বাট ডিউরিং সিস্টোলিক ইজেকশন ভেন্ট্রিকুলার ওয়ালে যে প্রেসারটা পড়বে সেটা হচ্ছে আফটার লোড। এবং যখনই অ্যাওর্টিক প্রেসার লোড বেশি হবে তখন এই আফটার লোড বেশি এবং ভেন্ট্রিকুলার ওয়ালে প্রেসার বেশি পড়বে। ঠিক আছে, তাহলে এখন যদি খেয়াল করেন, অথবা একটু সোজা ভাষায় যদি আমরা বলি রেজিস্ট্যান্স অফার্ড এগেইনস্ট ইজেকশন অফ ব্লাড ফ্রম ভেন্ট্রিকল, তাহলে স্ট্রোক ভলিউম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু আফটার লোড। সহজ, এখন খুব ইজিলি বোঝা যাচ্ছে যে অ্যাওর্টিক প্রেসার লোড যদি বেশি থাকে তার মানে সে স্ট্রোক ভলিউমকে বাধা দিচ্ছে, তাহলে ভেন্ট্রিকল স্ট্রোক ভলিউম যদি কমে যাচ্ছে তাহলে কিন্তু এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি হলো, আফটার লোড যদি যত বেশি স্ট্রোক ভলিউম তত কম, এন্ড সিস্টোলিক ভলিউম তত বেশি। ক্লিয়ার হইলো কিনা? অ্যাওর্টিক প্রেসার লোড তত বেশি স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, তার মানে অ্যাওর্টিক প্রেসার লোড বেশি মানে আফটার লোড বেশি, আফটার লোড বেশি মানে স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, স্ট্রোক ভলিউম কমে যাওয়া মানে এন্ড সিস্টোলিক ভলিউম বেড়ে যাচ্ছে। খেয়াল করছেন কিনা? তাহলে আফটার লোডের সাথে যদি আমি বলি এন্ড সিস্টোলিক ভলিউম এর সম্পর্ক কি আর স্ট্রোক ভলিউমের সম্পর্ক কি, আফটার লোড যত বেশি এন্ড সিস্টোলিক ভলিউম তত বেশি, কারণ ব্লাডটা ইজেক্ট হইতে পারতেছে না, আর এন্ড সিস্টোলিক ভলিউম যত বেশি মানে স্ট্রোক ভলিউম তত কম, কার্ডিয়াক আউটপুট তত কম। ব্যাপারটা মাথায় আনার চেষ্টা করেন। এখানে এই যে খেয়াল করেন, আমি আগেই বলেছি যে আফটার লোডটা কিন্তু পেরিফেরাল রেজিস্ট্যান্সের উপরে, পেরিফেরাল রেজিস্ট্যান্স মানে কি, যত বেশি মানে ডায়াস্টোলিক ব্লাড প্রেসারটা বেশি। হ্যাঁ, তার মানে আলটিমেটলি আফটার লোডটা বেশি, ডিউরিং সিস্টোলিক ইজেকশন ভেন্ট্রিকুলার ওয়ালে প্রেসারটা বেশি পড়তেছে। আচ্ছা, আফটার লোড বেশি মানে হচ্ছে এটা কি অ্যাডিকুয়েটলি ব্লাডটাকে কি করতেছে, যেহেতু অ্যাওর্টিক প্রেসার লোড রেজিস্ট্যান্স দিচ্ছে ব্লাডটাকে ইজেক্ট করতে পারতেছে না এফিশিয়েন্টলি, তাহলে স্ট্রোক ভলিউমটা কমে যাচ্ছে, আর স্ট্রোক ভলিউম যখনই কমে যাচ্ছে তাহলে এট দ্য এন্ড অফ দ্য সিস্টোল অ্যাকুমুলেটেড ভলিউমটা বাড়তেছে, তার মানে এন্ড সিস্টোলিক ভলিউমটা বেড়ে যাচ্ছে। তাহলে দেখেন আফটার লোডের সাথে স্ট্রোক ভলিউমের সম্পর্কটা হচ্ছে ইনভার্স রিলেশন, বাট আফটার লোডের সাথে ইএসভি এর সম্পর্কটা হচ্ছে প্রপোর্শনাল। আফটার লোড বেশি ইএসভি বেশি, আফটার লোড বেশি স্ট্রোক ভলিউম কম। কথা ক্লিয়ার কিনা? আচ্ছা, স্ট্রোক ভলিউম কমে যাওয়া মানে কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া, এটা তো আমরা নরমালি জানি। আচ্ছা, আমি আমার প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে আছি।
কার্ডিয়াক ইন্ডেক্স একটা ইম্পর্টেন্ট ডেফিনেশন আছে, আর একটা আছে কার্ডিয়াক রিজার্ভ। ইন্ডেক্সটা হচ্ছে দেখেন প্রতি মিনিটে পার স্কয়ার মিটার বডি সারফেস এরিয়াতে কতটুকু ব্লাড ফ্লো হবে বা কতটুকু ব্লাড সাপ্লাই, সেটাই হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। সো কার্ডিয়াক আউটপুট পার স্কয়ার মিটার অফ বডি সারফেস এরিয়া। সিম্পলি এটা এভারেজ বলা হচ্ছে 3.3 লিটার পার মিনিট পার স্কয়ার মিটার বডি সারফেস এরিয়া, এটা হচ্ছে কার্ডিয়াক ইন্ডেক্স। আর রিজার্ভটা হচ্ছে আমরা তো জানি নরমালি আমরা জানি যে কার্ডিয়াক আউটপুট মিনিটে 5 to 6 লিটার। তবে আমাদের যে যখন ডিমান্ড আরো বেশি দরকার, হ্যাঁ, তখন এরা কার্ডিয়াক আউটপুট আমাদের হার্ট পাম্পিং ক্যাপাসিটি বাড়বে, আরো বেশি আউটপুট বাড়াইতে পারবে। এবং বলা হচ্ছে সেই যে রিজার্ভ আছে সেটাকে আমরা বলতেছি বা ম্যাক্সিমাম ক্যাপাসিটি, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্লাড দ্যাট ক্যান বি পাম্প, ম্যাক্সিমাম পাম্পিং ক্যাপাসিটি অফ দ্য হার্ট, এটাকে আমরা বলছি কার্ডিয়াক রিজার্ভ। ওকে, the cardiac reserve is the maximum amount of blood that can be pumped out by the heart above the normal value. আমরা যদি নরমাল হচ্ছে 5 লিটার পার মিনিট, তবে এটা আরো বাড়ার সুযোগ আছে বা সেই রিজার্ভ আমাদের আছে। এখন দেখা যাক সেটা কত। রিজার্ভটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করি। বলা হচ্ছে নরমাল ইয়ং হেলদি অ্যাডাল্ট রিজার্ভ নরমাল হচ্ছে 300% বা 400% এটা কি বাড়াইতে পারে। ধরেন ডিউরিং এক্সারসাইজ আপনার ডিমান্ড বাড়বে, তখন কিন্তু কার্ডিয়াক আউটপুট যদি 300% বাড়ে, তাহলে রেস্টিং এ যদি 5 লিটার পার মিনিট থাকে, তাহলে এই সময় কত হয়ে যাবে? 15 লিটার পার মিনিট হয়ে যাবে। তার মানে কত গুণ বেড়ে গেল? 3 টাইম। তো এটাকে বলছে রিজার্ভ, এটাকে পার্সেন্টেজে প্রকাশ করছে। ওল্ড এজে আবার কি রিজার্ভটা কমে যাচ্ছে, কারণ মায়োকার্ডিয়াল পারফরম্যান্স কমে যাচ্ছে। দেখেন 200 থেকে 250। তবে যারা অ্যাথলেট তাদের এই রিজার্ভ অনেক বেশি থাকে, 500 থেকে 600। তার মানে চিন্তা করছেন, ও মাই গড, যদি নরমাল 5 লিটার 500% বাড়া মানে কি মিনিটে 20 থেকে 25 লিটার ব্লাড পাম্প করতে পারবে, তাই না? বেশ সারপ্রাইজিং, তাই না? আচ্ছা, তবে কার্ডিয়াক যদি ডিজিজ হয়, বিভিন্ন ডিজিজ কন্ডিশনে, ধরেন মায়োকার্ডিয়া একটা ঠিক আছে, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, কার্ডিয়াক মাসেলে যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন থাকে, তাহলে কিন্তু এই রিজার্ভ তখন কমে যাবে। ওকে, আচ্ছা, রেগুলেশন অফ কার্ডিয়াক আউটপুট। রেগুলেশন অফ কার্ডিয়াক আউটপুট আমি কিছুটা আইডিয়া কিন্তু আপনাদেরকে দিয়েছি। যেখানে দুই ধরনের রেগুলেশন আছে, একটা হচ্ছে হেটারোমেট্রিক রেগুলেশন আর একটা হচ্ছে হোমোমেট্রিক রেগুলেশন। হেটারোমেট্রিক রেগুলেশনটা কি? হেটারোমেট্রিক রেগুলেশন ইট ডিপেন্ডস অন দা length of the myocardial muscle fiber, হ্যাঁ, আর ইট ডিপেন্ডস অন চেঞ্জ অফ কার্ডিয়াক মাসেল ফাইবার লেংথ, যেটা হচ্ছে ফ্রাঙ্ক স্টার্লিং ল আমরা বলতেছি, বা ইন্ট্রিনসিক রেগুলেশন বলতে পারি। আপনার লেংথ যত বেশি, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, স্ট্রোক ভলিউম তত বেশি, কার্ডিয়াক আউটপুট বেশি হবে। অর্থাৎ ইডিভি বেশি হলে লেংথ বেশি হবে, স্ট্রোক ভলিউম, ফোর্স অফ কন্ট্রাকশন বেশি, স্ট্রোক ভলিউম বেশি, কার্ডিয়াক আউটপুট বেশি। সো এইটা ডিপেন্ড করতেছে হচ্ছে মায়োকার্ডিয়াল ফাইবারের লেংথের উপরে, লেংথ চেঞ্জের উপরে। এই জন্য এটা বলছি হেটারোমেট্রিক রেগুলেশন। মেট্রিক মানে লেংথ, আর হেটারো মিন্স চেঞ্জ অফ লেংথ। ওকে, আর হোমোমেট্রিক রেগুলেশন, এখানে লেংথ না, এখানে লেংথ কনস্ট্যান্ট কে রেখে আমরা চিন্তা করছি যে নিউট্রিশন সাপ্লাই। আপনি নিউট্রিশন সাপ্লাই ওয়েল অ্যাডিকুয়েট, ফোর্স অফ কন্ট্রাকশন অ্যাডিকুয়েট, কিন্তু কোনো কারণে যদি এই অক্সিজেন এবং নিউট্রিশন সাপ্লাই কমে যায়, তাহলে কিন্তু মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি কমে যাবে, আর কন্ট্রাক্টিলিটি কমে গেলে স্ট্রোক ভলিউম আউটপুট কমে যাবে। তাহলে বোঝাতে পারলাম? তাহলে এটাকে আমরা বলবো হোমোমেট্রিক। এখানে লেংথটাকে সেম রেখে, হ্যাঁ, অর্থাৎ মেট্রিক মানে লেংথ, হোমো সেম রেখে আমরা নিউট্রিশন সাপ্লাই এর উপরে ডিপেন্ড করতেছে। আলটিমেটলি দুইটা ফ্যাক্টরি কিন্তু সিমultaneously এটা অপারেট করবে। ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য রেগুলেশন অফ কার্ডিয়াক আউটপুট। সো আজকে আসলে আমার আলোচনা এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনার মেডিকেল ফ্রেন্ডসদেরকে শেয়ার করতে পারেন, আর আমার সাথেই থাকুন। খুব দ্রুতই আমি আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদেরকে সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।